একটি ছোট গ্রামে রাজু নামে একজন যুবক থাকত। তার মা বাবা তার শৈশবে মারা যান, ফলে সে একেবারে একা হয়ে পড়ে। তার কাছে কোনো আশ্রয় ছিল না এবং কোনো জমি জায়দাদও ছিল না। সে একটি ছোট কুঁড়ে ঘরে জীবনযাপন করত। গ্রামের প্রধান কবির হোসেন একজন অত্যন্ত দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি রাজুর দরিদ্র অবস্থা দেখে করুণা করে তাকে নিজের এখানে কাজ করাতে নিলেন। বসবাসীর জন্য তিনি রাজুকে একটি আলাদা কুঁড়ে ঘরও দিলেন। সময় কেটে গেল এবং রাজু বড় হয়ে উঠল। সে আজও গ্রাম প্রধান সাহেবের কাছে কাজ করত, আর গ্রাম প্রধানও তাকে খুব ভরসা করতেন। একদিন গ্রামের প্রধান কবির সাহেব রাজুকে বললেন, রাজু, তুমি এখন কেন বিয়ে করো না? তোমার বয়স হয়ে গেছে। তোমার স্ত্রী এলে সে তোমার অর্ধেক কাজ ঠিক করে নেবে, ঘর সামলাবে এবং তোমার খাবার দাবারেরও ব্যবস্থা করবে। আমারও এখন বয়স বেশি হয়ে গেছে, জানি না কখন আল্লাহ ডাকবেন। আমি চাই তোমার বিয়ে আমার সামনে হয়ে যাক, যাতে আমি তোমার জন্য নিশ্চিন্ত হতে পারি। আহা সাহেব, আপনি এমন কথা কেন বলছেন? আমার হায়াত আল্লাহ আপনাকে দিয়ে দেন। এখানে আমার আর কে আছে আপনি ছাড়া? আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। শৈশব থেকে আজ পর্যন্ত আপনি মা বাবার দুজনেরই ভালোবাসা দিয়েছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। উপকারের কথা ছেড়ে দাও রাজু, বলো বিয়ে করবে? মেয়েটা আমি দেখব নাকি তোমার কোনো পছন্দ আছে? না মালিক, আমার নজরে কেউ নেই। আপনি যেটা ঠিক মনে করবেন তাই করুন। আমার আপনার ওপর পুরো ভরসা আছে। আপনি আমার কাছে ঠিক আমার বাবার মতো, তাই আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আমার ভালোর জন্যই হবে। ঠিক আছে রাজু, আমার চোখে তোমার জন্য একটা খুব ভালো মেয়ে আছে। আর বিয়ের খরচ নিয়ে চিন্তা করো না, সে দায়িত্ব আমার, কারণ তুই আমাকে বাবার মতো মনে করেছ, তাই আমার কথা মানতে হবে। জি মালিক, যেটা আপনি ঠিক মনে করেন। গ্রাম প্রধান কবির সাহেবের একটি ছেলে ছিল, তার নাম ছিল রনি, যে সব কথা শুনছিল। সে রাগ করে বাবার কাছে গিয়ে বলল, পিতাজি, আপনি এটা কি বলছেন? আপনার কি দরকার রাজুর বিয়ের খরচ দেওয়ার? ভুলে যেও না, সে তো আমাদের চাকুর। চাকুরের প্রতি এত আবেগ ঠিক নয়। এভাবে তো সে মাথায় চড়ে উঠবে। যদি আজ আপনি তার বিয়েতে টাকা দেন, তার তো অভ্যেস হয়ে যাবে। শৈশব থেকেই সে তো আমাদেরই পয়সায় বড় হয়েছে, আর এখন আপনি তাকে বিয়েও করিয়ে দিচ্ছেন। আপনি কি তার চুক্তি নিয়ে রেখেছেন? জবান সামলায় বলো রনি, সে আমার চাকর নয়, আমার ছেলের মতো, এবং এটি আমার সম্পত্তি। আমি চাইলে যা ইচ্ছে তাই করব। তুমি আমাকে শিখাতে হবে না কি করা উচিত। আর তুমি ভুলে যেও না, আমি তোমার পিতা। পিতাজি, আপনি ভুল করছেন। আমি আপনার ছেলে। রাজু গরিব এবং ভিখারি। আপনি আমার তুলনা কেন তার সাথে করছেন? এতে আপনি আমার সম্মান নষ্ট করছেন। তার সরল চেহারার ভরসা করবেন না। সব গরিবরা এরকমই হয়। একদিন আপনি বুঝবেন যে আপনার কাছে আপন কে আর পর কে। আপন আর পরের বিষয়টি তুমি বলো না। আমি ভালোভাবে জানি কে আমাদের আপন এবং কে পর। যখন আমি খুব অসুস্থ ছিলাম, তখন কোথায় ছিল তোমার আপন পর? তখন রাজু আমার সেবা করেছিল। সে দিন রাত আমার সেবা করেছিল। এখন পর্যন্ত আমি বেঁচে আছি শুধুমাত্র তার সেবার জন্য। তুমি তো তখন একবারও আমার খবর নাও নাই। তুমি শুধু নেশায় ডুবেছিলে। আমি কি মিথ্যে কথা বলছি বলো? এখন এসে আমাকে আপন কে পর কে এই সম্পর্কে উপদেশ দিচ্ছ? চলে যাও এখান থেকে। মনে হচ্ছে সে তোমাকে জাদুটোনা করে দিয়েছে, তাই তুমি তোমার ছেলের বদলে ওই 2 টাকার চাকরকে ভালোবেসে ফেলেছ। তোমার বয়সও তো হয়েছে। মানুষ বয়সে একটু পাগল হয়ে যায়। এখন সব হিসাব নিকাশ আমাকে দিয়ে দাও, না হলে তুমি সবটাকে এইভাবে খরচ করবে। পরে আমার কাছে কিছুই থাকবে না। যতদিন আমি বেঁচে আছি, তোমার হাতে কিচ্ছুই আসবে না। আমি আমার নাম খারাপ করতে চাই না। পয়সা আমি অনেক কঠোর পরিশ্রমে উপার্জন করেছি। সমাজে আমার অনেক সম্মান আছে, এবং তুমি তা নষ্ট করতে চাও। যদি হিসেব নিকেশ চাই, আগে যোগ্য হয়ে এসো, তারপর দেখা যাবে। কাশ তোমার জায়গায় আল্লাহ আমাকে রাজুর মতো ছেলে দিত। রনি রাগ করে সেখান থেকে চলে যায়।
এবং মনে মনে ভাবল, এই গরিব রাজুকে কিছু করতে হবে। এই 2 টাকার চাকর আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে। তার কথা বাদ, আমার ভাগ্য খারাপ। আমার বাবা হয়েও সে ওই গরিবের পক্ষ হয়ে কথা বলে। এই অপমান আমি কখনোই ভুলব না। সময় আসলে দুজনকে শিক্ষা দিয়ে ছাড়ব। কিছুদিন পর কবির সাহেব রাজুর বিয়ে সালমার সাথে দিয়ে দেন। এর ফলে রাজুর জীবন আরও ভালো হয়ে ওঠে। তাদের বিবাহিত জীবন অনেক সুখের ছিল। সত্যি সালমা, তোমার আগমনেই আমার জীবন পুরো বদলে গেছে। সব কাজ আগে আমি নিজে করতাম, রান্না, কাপড় ধোয়া। এখন তুমি সব সামলাও। তোমার আশায় আমার একাকিত্বও দূর হয়েছে। শৈশবে মা বাবা মারা গেলে মালিক আমাকে আশ্রয় দিয়েছিল। তার উপকার আমি কখনো ভুলতে পারবো না। আজ তুমি আমার কাছে এসেছো তার জন্যেই। এ কথা তুমিও সবসময় মনে রাখবে, আর তাকে অসম্মান করবে না। জি, অবশ্যই। আপনি ঠিক বলেছেন। কবির চাচা মন থেকে একজন ভালো মানুষ। এইভাবে কিছুদিন পার হলো। একদিন রনি তার বাবাকে বলল, পিতাজি, আমার 10,000 টাকা দরকার। তোমার এতগুলো টাকা কি জন্য দরকার? তা আমি আপনাকে বলতে পারবো না, শুধু আমাকে টাকা দিয়ে দাও। বুঝতে পেরেছি, তুমি নানা নেশা আর জুয়ার জন্য টাকা চাইছো, কারণ এই পর্যন্ত তুমি এসবই করে আসতেছ। রনি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এসব খারাপ অভ্যাস ছেড়ে দাও। এসবের মধ্যে কিছু নেই, শুধু তোমার ধ্বংসই হবে। আমি আপনার কাছে টাকা চেয়েছি, আমাকে জ্ঞান দেওয়ার জন্য বলিনি। এগুলো আমার টাকা, আমি যা চাই তা করব। আমি তোমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার যেখানে মন চাইবে আমি সেখানে খরচ করব। তুমি তোমার উপদেশ নিজের কাছে রাখো, আর আমাকে শুধু টাকা দিয়ে দাও। অসভ্য, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা এখনো শিখোনি। তুমি দিন দিন খারাপ হইতাছ। যদি কোনো ভালো কাজের জন্যে টাকা চাইতে আমি দিতাম, কিন্তু নেশা আর জুয়ার জন্যে 1 টাকা পয়সাও দেব না। এই টাকা পয়সা আমি অনেক কষ্ট করে কামিয়েছি, তা তুমি এত সহজে নষ্ট করবে তা আমি হতে দেব না। চলে যাও, আমার কাছে তোমাকে দেওয়ার জন্যে 1 পয়সাও নাই। আমার জন্য আপনার কাছে টাকা নেই, অথচ ওই রাজুর বিয়েতে খরচ করার মতো তোমার কাছে অনেক টাকা আছে। এটা ঠিক করছেন না। আরও একবার ভাবুন, না হলে ভালো হবে না কিন্তু। অসভ্য, নিজের বাবাকে ধমক দিচ্ছ? ছোট থেকে পর্যন্ত আমি তোমাকে কোনো কিছুর অভাব দেখাইনি। আর কিসের পয়সা? তুমি আজ পর্যন্ত কয় টাকা কামাইতে পারছো? অনেক আদর যত্ন করে তোমাকে বড় করেছি। মনে হচ্ছে এটাই আমার ভুল ছিল, যার শাস্তি এখন আমি পাইতেছি। তুমি চলে যাও এখান থেকে, তোমার সাথে আর কিচ্ছু বলতে চাই না। রনি রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। রাজু তার মালিকের কষ্ট দেখে জিজ্ঞেস করল, মালিক, কি হয়েছে? আপনাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। কি আর বলবো, রনি আমাকে খুব কষ্ট দিচ্ছে। সে ক্রমে খারাপ হয়ে যাচ্ছে। সঠিক ও ভুলের পার্থক্য ভুলে গেছে। আমি জানি না তার ভবিষ্যৎ কি হবে। মালিক, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি ছোট মালিকের সাথে কথা বলে তাকে ভালোভাবে বোঝান। সে অবশ্যই বুঝতে পারবে। তার মন ততটা খারাপ নয়। রাজু, তুমি জানো না, এখন কথা বলে হবে না। ব্যাপার হাত থেকে বেরিয়ে গেছে। তাকে নিয়ন্ত্রণ করতে কঠোর সিদ্ধান্তে যেতে হবে। এদিকে রনি অনেক রেগে গেলেন এবং ভাবছিল, আমিও দেখব আমাকে টাকা না দিয়ে অন্য কাউকে কিভাবে টাকা দিবেন। আমি যে টাকা পাবো না, সেই টাকা অন্য কাউকে দিতেও দেব না। আমাকে যে কোনো উপায়ে টাকা পেতে হবে। আমাকে অন্য উপায় দেখতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। পরের দিন কবির সাহেবের সিন্দুক থেকে 1 লাখ টাকা হারিয়ে যায়। কবির সাহেব তার আশেপাশের লোকদের জিজ্ঞেস করে, কিন্তু টাকা পাওয়া যায় না। তখনই কবির সাহেবের ছেলে রনি সেখানে এসে বলে, কি হয়েছে পিতাজি? আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে।
সিন্ধুক থেকে 1,00,000 টাকা হারিয়ে গেছে। কেউ বলতে পারছে না কে টাকাটা নিয়েছে। ওহ, নিশ্চয়ই এই কাজ রাজু করেছে। তুমি কি বলছো? আমি রাজুর ওপর পূর্ণ বিশ্বাস করি। সে কখনো এমন কিছু করবে না। তার ওপরে বিশ্বাস করে আপনি ভুল করেছেন। সে আপনার বিশ্বাস রাখার লোক নয়। সে আমাদের টাকা কোথায় রাখি তা জানে। তুমি তাকে কখনো কখনো সিন্ধুকের চাবিও দিতে। এখন বুঝলাম সে দিনরাত তোমার চারদিকে কেন গুড় করছিল। ইতিমধ্যে রাজু সেখানে এসে উপস্থিত হন এবং সবাইকে একসাথে দেখে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? এখানে কেন সবাই জড়ো হয়ে আছেন? কোনো সমস্যা হলো নাকি? এত কিছু করার পরও এখানে এসে জিজ্ঞেস করছো কি হয়েছে? সাহস তো দেখো তার। সে মনে হচ্ছে কিছুই জানে না। সিন্দুক থেকে টাকা চুরি করে এখন আবার চেহারা দেখাতে এসেছে। তোমার শরম নেই? যে থালায় খাও সেই থালায় ফুটা করো। মালিক, এই ছোট মালিক কি বলছে? আমি তো কিছুই বুঝতেছি না। চুরি করেছি আমি? এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। এত ভালো সাজার দরকার নেই। সত্যি সত্যি বলো টাকা কোথায় রেখেছ, না হলে এখান থেকে লাথি মেরে বের করে দিব। তোমার মতো খারাপ লোককে আমার চেনা আছে। তোমরা প্রথমে বড়লোকের মন জয় করো এবং পরে তাদের সম্পত্তির দিকে খারাপ নজরে তাকাও। আমার বাবা তোমার জন্যে কি না করেছে, আর তুমি তার এই প্রতিদান দিলে? রাজুর এই কথা শুনে মনে খুব কষ্ট পায় এবং তখনই কবির সাহেব বলে উঠলেন, অনেক হয়েছে। আর একটা কথাও রাজুর বিরুদ্ধে বলবে না। আমি রাজুর ওপর তোমার চেয়েও বেশি বিশ্বাস রাখি। সে কখনো এমন কাজ করবে না। সে দরিদ্র হলেও তার নীতি নৈতিকতা অনেক বেশি, যেখানে তুমি চাইলেও পৌঁছাতে পারবে না। এই 2 টাকার চাকরের জন্য তুমি আমাকে অপমান করছো? আমি বলছি সেই চোর। সে তোমার চোখে কাপড় বেঁধে রেখেছে, যার কারণে তুমি বুঝতে পারছো না। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে তার ঘর তল্লাশি করো। আমার মনে হচ্ছে সে টাকা নিয়ে সেখানে রেখেছে। অনেক হয়েছে। তুমি শুধু শুধু রাজুর উপর দোষারোপ করছো। আমার তো মনে হয় রাজু টাকা চুরি করে নাই, তুমি চুরি করেছ। কারণ আমি সেদিন তোমাকে টাকা দেই নাই, আর সেজন্যই হয়তো তুমি টাকা সরিয়ে রাজুর উপর দোষ চাপিয়ে দিচ্ছ এবং তাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ। তুমি এখন আমাকে সন্দেহ করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে আমার ঘর তল্লাশি করো। পরে সবাই প্রথমে রনির ঘর তল্লাশি করে, কিন্তু সেখানে টাকা পাওয়া যায় না। তখন রনি বলল, দেখলে, আমার কাছে কোনো টাকা নাই, আর আমি কোনো টাকা চুরি করি নাই। এখন বাকি আছে রাজুর বাড়ি। চলো সেখানে তল্লাশি করি। তারপর সবাই রাজুর বাড়ি তল্লাশি করে এবং রাজুর বিছানার নিচে টাকা পাওয়া যায়। রাজু তখন চিন্তা করে তার বাড়িতে টাকা কিভাবে এলো, আর তখনই রনি বলে উঠল, আমি তো বলেছি টাকা রাজু নিয়েছে, কিন্তু তুমি বিশ্বাস করনি। এখন দেখলে তো কে আপন আর কে পর। এই কথা শুনে কবির সাহেব নিস্তব্ধ হয়ে গেলেন এবং কিছু সময় চিন্তা করলেন। এই বিষয়ে কিছুই বলল না। না না মালিক, এটা সত্যি নয়। আমি জানি না কিভাবে টাকা আমার বাড়িতে এলো। আমি চুরি করি নাই। আমার উপর বিশ্বাস করেন। চুপ করো, তুই ধোঁকাবাজ। আজ তোর কারণে পিতাজির কত কষ্ট হচ্ছে তুমি কি কখনো ভাবলে না? পিতাজি আমার চাইতেও তোমাকে কতটা ভালোবাসতো, আর তুমি তার এই প্রতিদান দিলে। বাবা, আমি তো বলছি তাকে পুলিশের হাতে তুলে দাও। এক্ষুনি পুলিশকে খবর দাও। না, তুমি পুলিশ ডাকবে না। এখন এখান থেকে চলে যাও। কিন্তু পিতাজি তাকে এভাবে ছেড়ে দিলে কি করে হবে? সে চুরি করেছে, তাকে তো শাস্তি ভোগ করতেই হবে। না, আমি তাকে পুলিশে দেব না। যেহেতু আমি আমার টাকা পেয়ে গেছি, আর তার প্রতি আমার কোনো অভিযোগও নাই। চলো আমরা সবাই এখান থেকে চলে যাই। কথা বলে তারা সবাই রাজুর বাড়ি থেকে চলে যায়। তখন রাজু তার বউয়ের সাথে বলল, সালমা, আজ কি হয়ে গেল? আমি আমার বাবার সমান মালিকের মনে কষ্ট দিয়েছি। তিনি আমার জন্য ভেঙে পড়েছেন।
সে এখন আমাকে নিয়ে কি ভাবছেন আল্লাহই ভালো জানেন। দেখো, এ নিয়ে দুশ্চিন্তা করো না। আল্লাহই ভালো জানেন টাকাটা কিভাবে আমাদের ঘরে আসলো। টাকাটা যেহেতু তুমি আনো নাই, তাহলে সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আল্লাহ একদিন সত্যিটা সামনে নিয়ে আসবে। না না, আমাকে মালিকের সাথে দেখা করতেই হবে। জানি না সে আমাকে নিয়ে কি চিন্তা করছেন। তাকে বুঝিয়ে বলতে হবে আমি এ কাজ করি নাই। তুমি এখন সেখানে যাওয়ার কোনো দরকার নাই। দেখলে না, কেউ তোমার কথা বিশ্বাস করে নাই, এমনকি মালিকও কিছু না বলে চলে গেলেন। মালিকের এখানে কোনো দোষ নাই, তিনি ভেঙে পড়েছেন। যদিও আমি টাকা চুরি করি নাই, কিন্তু টাকাটা আমার ঘরে পাওয়া গেছে। এখন আমি কিভাবে তার কাছে আমার সততা প্রমাণ করব? এখন এই বিষয়ে কারোর সাথে কিছু বলার দরকার নাই। কিছুদিন চলে গেলে তারপর তুমি মালিকের সাথে কথা বলবে। আশা করি সে তোমার কথা বুঝতে পারবে। কিছুদিন পেরিয়ে গেল। গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল যে রাজু কবির সাহেবের ঘরে চুরি করেছে। মানুষটা রাজুকে দেখলে অপমান করে। রাজু কবির সাহেবকে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত, কেননা কবির সাহেব সেদিন থেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। কদিন এইভাবে কেটে যায়। একদিন সালমা এসে রাজুকে বলে, দেখো, ঘরের সব মজুতকৃত খাদ্য দিন দিন শেষ হয়ে যাচ্ছে। আটা মাত্র 2 দিনের মতো বাকি। তুমি মালিকের ওপর কত দিন ভরসা করে বসে থাকবে? আমার মনে হয় তিনি আর তোমাকে কাজে রাখবে না। তোমাকে অন্য কোথাও কাজ খুঁজতে হবে, না হলে আমরা ক্ষুধায় যে মরে যাব। তুমি কেন আগে বলো নাই যে বাড়ির মজুতকৃত খাবার শেষের দিকে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কোনো কাজ পাই কিনা। তারপর রাজু গ্রামে একজন দোকানদারের কাছে গিয়ে কাজ চায়। আসসালামু আলাইকুম, আমাকে একটি কাজ দিবেন? আমি একটি কাজের জন্য ঘুরছি, ঘরে খাবার শেষের দিকে। একটা কাজের খুব প্রয়োজন, কাজ না পেলে খিদায় মরে যাব। তুই সেই রাজু না যে কবির সাহেবের এখানে টাকা চুরি করেছে? আমার এখানে তো তোর জন্য কোনো কাজ নেই, তোর ওপর আমার বিশ্বাস নেই। কি জানি কবে আবার তুই আমার এখানেও চুরি করস। চলে যা এখান থেকে। সেখান থেকে তখন রাজু দুঃখ পেয়ে চলে যায়। পরে সে সেখান থেকে জমিদার নাসিরউদ্দিন মহাজনের কাছে কাজের খুঁজে যায়। নাসিরউদ্দিন মহাজন তাকে কাজ দেওয়ার জন্য রাজি হন এবং বলেন, ঠিক আছে ভাই, তুমি কাল থেকে আমার এখানে কাজ করো। আমার এমনিতেই 2-3 জন মানুষের প্রয়োজন, অনেক কাজ পড়ে আছে। রাজু খুশি হয়। আর তখন নাসিরউদ্দিন মহাজনের স্ত্রী কুলসুমা এসে বাধা দেয় এবং নাসিরউদ্দিন মহাজনকে বলে, একে কাজ দেওয়া উচিত নয়। এখন ভালোর দিন নেই। আজ তুমি তাকে কাজ দেবে এবং কাল সে তোমার দোকান খালি করে চলে যাবে। তুমি জানো না সে কি করেছে? কবির সাহেবের এটাই ভুল ছিল যে তাকে ছোটবেলা থেকে বড় করেছে এবং তাকে বিয়েও করিয়েছে, কিন্তু সে তারপরেও তার ঘরে টাকা চুরি করেছে। এর পরেও যদি তুমি তাকে কাজে রাখো, তাহলে আমার চাইতে খারাপ অন্য কেউ হবে না। না, আমি তাকে কাজ দেব না। রাজু, দেখো ভাই, তোমাকে আমি কাজ দিতে পারবো না। তোমার জন্য আমি আমার ঘরে অশান্তি চাইব না। তুমি অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও। রাজু হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজুর বউ সালমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং শুনতে পায় গ্রামের মহিলারা তাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কি হলো, কাজ পেয়েছো? কাজ না পেলে তো আমাদের খাবার জুটাতে কষ্ট হয়ে যাবে। না বউ, আজ কোনো কাজ পাইনি। দেখি আগামীকালকে যদি কোনো কাজ পাই তাহলে অবশ্যই করব। আর তখনই একজন লোক এসে রাজুকে বলল, নাসিরউদ্দিন মহাজন তাকে কাজের জন্য ডেকেছেন। আরে ভাই,
তোমাকে খুঁজে খুঁজে আমি অস্থির হয়ে পড়েছি। তোমাকে নাসিরউদ্দিন সাহেব এক্ষুনি কাজের জন্য ডেকেছেন, আমার সাথে যেতে বলেছেন। চলো। সত্যি বলছো? আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমাকে বিপদে সাহায্য করেছ। রাজু খুব খুশি হয় এবং সেই লোকের সাথে নাসিরউদ্দিন মহাজনের কাছে গিয়ে কাজ করেন। রাজু দিনভর কাজ করে এবং নাসিরউদ্দিন মহাজন তার প্রথম দিনের পরিশ্রমে খুশি হয়ে তাকে ভালো পারিশ্রমিক দেয়। রাজু একদিনের ভালো মজুরি পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরে গেল। পরে নাসিরউদ্দিন মহাজন কবির সাহেবের বাড়িতে গেলেন এবং তাকে বললেন, বন্ধু, তোমার কথায় আমার বউ রাজি হয়েছে বলেই আজ আমি তাকে কাজে রাখতে পেরেছি, না হলে তো তোমার অনুরোধ রাখতে পারতাম না। সে সত্যিই একজন ভালো লোক, ভালো কাজও করতে পারে। আসলেই সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু আমার কপালে তার সেবা ছিল না। ভালো মানুষগুলো সবসময়ই এভাবে বিপদে পড়ে যায়। ধন্যবাদ বন্ধু, তুমি তাকে কাজে রেখেছ। এদিকে রনি তার কুকীর্তি সাজাচ্ছে। সে এক লোককে বলল, আমি শুনেছি রাজু এখন নাসিরউদ্দিন মহাজনের এখানে কাজ পেয়েছে। আমরা প্রথমে যেভাবে পিতাজির এখান থেকে টাকা সরিয়ে রাজুর বিছানার নিচে রেখেছিলাম, ঠিক এখন সেইভাবে নাসিরউদ্দিন মহাজনের এখান থেকে কিছু পণ্য সরিয়ে রাজুর বাড়িতে রেখে দিয়ে আসো। আমিও দেখতে চাই রাজু কিভাবে সুখে থাকে। তাকে খাবারের কষ্টে এবং টাকার জন্য হাহাকার করে মরতে দেখতে চাই আমি। কবির সাহেব এসব কথা পাশের রুম থেকে শুনতে পায়। এই কথা শুনে শোকে ভেঙে পড়ে। পরের দিন সে রাজুর খোঁজে বেরিয়ে পড়ে। কবির সাহেব সব গ্রামবাসীর সামনে এই কথাগুলো খুলে বলেন এবং সিদ্ধান্ত নেন তার ছেলে রনিকে সে কোনো সম্পত্তি দেবে না এবং তার 10 একর জমি রাজুর নামে করে দেন, যাতে রাজু কখনো কারো উপর নির্ভর না হয়ে যায়, এবং পুলিশে অভিযোগ দায়ের করানো হয়। অবশেষে পুলিশ রনি ও তার সহযোগীকে গ্রেফতার করে নিয়ে যায়। মনে রাখবেন, সবসময় সত্যের জয় হয়, আর তাই অন্যের ক্ষতি না চেয়ে সবাই আমরা সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সৎ মানুষের পাশে থাকেন। ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।